হ্যালো, সেভেনের কোষে দেখি 4-এর সব অঙ্কগুলো একসাথে আমরা করে ফেলবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে কি আছে দেখো, মনে মনে হিসাব করি। তো দেখো তাহলে এই -10 গুণ 4 সমান কত, সেটা আমাদের এখানে বসাতে হবে। তাহলে এখানে কি করছি দেখো, প্রথমে আছে মাইনাস আর এখানে কিছু নাই, মনে আছে প্লাস। তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাসই হবে। এবারে 10-এর সাথে যদি 4 গুণ করো, 10 4-এ হবে 40। তাহলে এই যে ঘরটা আছে এই ঘরটায় কিন্তু 40 বসে যাবে। তো পরেরটা কি হচ্ছে দেখো, তো এখানে -15 গুণ একটা ড্যাশ দিয়ে আছে সমান -90। তো এই ড্যাশটায় কি হবে সেটা আমাদের বোঝাতে হবে। তো এই অঙ্কটার সঙ্গে এই অঙ্কটা মিলিয়ে দেখো, একইভাবে আমি তুলে রেখেছি এই জন্য বোঝার সুবিধার জন্য। তো এখানে দেখো -15 গুণ এই যে ঘর আছে, এই ঘরটাতে আমরা একটা অজ্ঞাত চল এক্স ধরছি, ঠিক আছে, সমান হচ্ছে এখানে -90। বা আমাদের কি দরকার, আমাদের এখানে এক্সের মানটা দরকার, এর জন্য আমরা এক্স রাখছি। এক্স সমান এখানে -90 যেমন আছে রয়ে যাবে, কিন্তু এক্সের সাথে -15 কী সম্পর্কে আছে দেখো, গুণ সম্পর্কে আছে। তাহলে সমানের ডান দিকে চলে গেলে ভাগ সম্পর্কে চলে যাবে, আর ভাগ মানে নিচে বসে, তার জন্য ডিভাইডেড বাই এখানে -15। এবার দেখো কি করছি, উপরেও আছে মাইনাস নিচেও আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 15-এর সঙ্গে যদি 90 কাটাকাটি করি, 15 6 90 6, তাহলে এই ড্যাশটায় কী হবে, এই ড্যাশটায় হবে 6, এখানে হবে 6। এবারে সি এর অঙ্কটা করছি। তো এখানে -25 গুণ একটা ড্যাশ দিয়ে আছে সমান 125। তো এটা আমরা কিভাবে করি দেখো, এখানে হচ্ছে 25 গুণ এই যে ড্যাশটাকে আমরা এক্স ধরবো সমান হচ্ছে -125। বা আমাদের এক্সের মান দরকার, তাহলে এক্স সমান এখানে -125, কিন্তু এক্সের সাথে 25 আছে কি সম্পর্কে, এক্সের সাথে 25 আছে গুণ সম্পর্কে, আর যখন সমানের ডান দিকে যাবে ভাগ সম্পর্কে, ডিভাইডেড বাই 25। এবার 25-এর সাথে যদি 125 কাটি, 25 5-এ 125, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে অতএব এক্স সমান -5, তাই তো। তাহলে এখানে হচ্ছে -5, এই ড্যাশটায় তাহলে কী হবে, এই ড্যাশটায় হবে -5। তো তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, যখন এই চলের সাথে এইটি গুণ সম্পর্কে যাচ্ছে, এই পাশে গুণ সম্পর্কে থাকছে, যখন এই পাশে আসছে তখন ভাগ সম্পর্কে হয়ে যাচ্ছে, কিন্তু এই সাইনটা কিন্তু নিয়েই আসছে, ঠিক আছে। তো এটা কিন্তু আবার +15 করে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো এবারে এই ডি এর অঙ্কটা করব। তাহলে আমরা এখানে এই ড্যাশটার মান আমাদের বসাতে হবে, এই ড্যাশটাকে আমরা এক্স ধরবো। তো এক্স এখানে বাদ দিবে, তাহলে -16 গুণ এখানে এক্স করতে এক্স সমান হচ্ছে 96। তো বা আমাদের এই এক্সের মানটা দরকার, তাই তো। তাহলে এক্স সমান এখানে 96 করতে 96, তাহলে এক্সের সাথে 16 কী আছে, গুণ সম্পর্কে, এই পাশে আসবে কি ভাগ সম্পর্কে, তাহলে ভাগ 16, কিন্তু এর যে সাইন আছে সেই সাইনটা কিন্তু নিয়ে আসবে, তার মানে -16। এবার যদি আমরা কাটাকাটি করি, তাহলে 16 6 96, তাই তো। অতএব এক্স সমান দেখো 6-এর আগে কিছু নয়, মনে আছে প্লাস, তাহলে এখানে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস, আর এখানে 6, তাহলে এটা কি হয়ে যাবে, এই ড্যাশটা হয়ে যাবে -6, তাই তো। এখানে হবে -6। তো পরেরটি দেখো এর অঙ্কটা আমি এখানে তুলে নিয়েছি। তো এই ড্যাশটাতে আমরা এক্স ধরতে পারি, তাহলে বা -13 গুণ এই ড্যাশটাতে এক্স ধরলাম সমান হচ্ছে -104। বা আমাদের এক্সের মানটা দরকার, তাহলে এক্স সমান -104, এক্সের সাথে 13 কী সম্পর্কে আছে, গুণ সম্পর্কে, তাহলে সমান এদিকে ভাগ সম্পর্কে আসবে, ডিভাইডেড বাই -13। আর কিন্তু অবশ্যই সাইনটা নিয়েই আসবে, গুণ সম্পর্কে সবসময় সাইন নিয়েই আসে। তাহলে এখানে উপরেও নিচে মাইনাস, উপরে মাইনাস, কাটা হয়ে যাবে, 13 8-এ কত 104, তাহলে এই ড্যাশটায় কী হবে বলো 8, তাই তো। এবার এফের অঙ্কটা এটা করব, তো করে নিয়েছি। তাহলে এই যে ফাঁকা ঘরটা, এই ফাঁকা ঘরটা আমরা এক্স ধরবো, তাহলে এক্স গুণ 21 সমান হচ্ছে -126। বা আমাদের এক্সের মান দরকার, তাহলে এক্স সমান -126 ডিভাইডেড বাই, তাহলে 21, দেখো এক্সের সাথে 21 কি গুণ সম্পর্কে আছে, এই জন্যে ভাগ সম্পর্কে, ভাগ মানে ডিভাইডেড, তাহলে এখানে নিচে হচ্ছে 21। তাহলে দেখো 21-এর নামটা কি আমাদের জানা আছে, জানা নাই, কিন্তু দেখো এখানে তো কিছু একটা সংখ্যা আমাদের গুণ করতে উপরের সাথে মিলাতে হয়। যদি আমি এখানে যদি 3 গুণ করি, তাহলে 3 একে 3 মিলছে কি, 4 গুণ করলে 4 একে 4 মিলছে নি, যদি 5 গুণ করি 5 একে 5টাও মিলছে নি, যদি 6 গুণ করি দেখো 6 একে 6, 6 দুগুণে 12, উপরের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে আমরা 6 দিয়ে করতে পারি, তাহলে 21 6 হয়ে যাচ্ছে 126, কিন্তু এখানে ছিল
ছিল মাইনাস, অতএব এক্স সমান -6। তো এদিকটাও কিন্তু -6, ঠিক আছে। এবার দেখো এই জি এর অঙ্কটা করব। তো আমাদের এখানে 42 এই দুটি ঘর দিয়ে আছে আর এখানে -42 মেলাতে হবে। তো এখন -42-এর কথা মাথা থেকে ছেড়ে ফেলো। তো 42কে কি এমন দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি? 21 দুগুণে 42ও করতে পারি, তাই তো। এছাড়া আমরা 6-7 বা 7-6 42 করতে পারি। তো আমি এখানে 6-7-এই 42 করছি, ঠিক আছে। তো এবারে দেখো এখানে যদি প্লাস করি, এখানেও যদি প্লাস করি, তাহলে প্লাসে প্লাসে +42 হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি এখানে একটা মাইনাস রেখে দিই তাহলে কী হবে দেখো, প্লাসে মাইনাসে -7-6-42। তো হলে আমাদেরকে এইটাকে মাইনাসে রাখতে হবে অথবা এইটাকে মাইনাসে রাখতে হবে, বা তুমি এভাবে করতে পারো। তো এখানে 6 আর 7 খালুম। তো তুমি যদি এইখান থেকে মাইনাস করো তা করলেও কিন্তু হবে, কারণ মাইনাসে প্লাসে হয়ে যাবে -7-6, তখন হয়ে যাবে 42, ঠিক আছে। তো যে কোনো এই দুটির মধ্যে যে কোনো একটিকে মাইনাস করলেই কিন্তু হবে। এবারে এইচের এই অঙ্কটা করছি। তো এখানে একটা ড্যাশ দিয়ে আছে, গুণ -30 সমান 330, এটা আমাদের মেলাতে হবে। তো এই ড্যাশটাকে এমন কী সংখ্যা খাওয়াতে হবে যার সাহায্যে -30 গুণ করলে 330 হয়। তো দেখো কি করা যায়। এই কারণে এই ড্যাশটাকে আমরা একটা অজ্ঞাত চল হিসাবে এক্স ধরতে পারি। তাহলে এক্স গুণ -30 সমান হয়ে গেল এখানে 330, বা আমাদের এক্সের মানটা দরকার। তাহলে এক্স সমান 330। তাহলে এক্সের সাথে 30 কী সম্পর্কে আছে? অবশ্যই গুণ সম্পর্কে আছে। তাহলে এখানে ভাগ সম্পর্কে হয়ে যাবে, কিন্তু সাইনটা নিচে অবশ্যই থাকবে। তাহলে এখানে -30। এবারে এই শূন্যই কাটো, তাই তো। এবারে কি যদি কাটাকাটি করি 3 দিয়ে, 3 11 33, তাহলে এখানে আছে মাইনাস আর এখানে আছে কি প্লাস। তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যায়? মাইনাসই হয়ে যায়। তাহলে অতএব এক্স সমান -11। তাহলে এই যে ড্যাশটা, এটাকে আমরা -11, মানে এই ড্যাশটায় -11 বসবে। এরপর আয়ের অঙ্কটা কি বলেছে দেখো। -26 ভাগ একটা ঘর দিয়ে আছে সমান দিয়ে আছে 1। তো এটা ঠিক একইভাবেই করব আমরা। তো -26 ভাগ এটাকে আমরা এক্স ধরে ফেলবো, এক্স সমান 1, বা এখানে -26 ডিভাইডেড বাই, মানে ভাগ মানে ডিভাইডেড বাই, এখানে এক্স ইকুয়াল হয়ে যাবে 1, ঠিক আছে। তো 1-এর নিচে কিছু নাই, মানে আমরা এটা 1ও কল্পনা বা ধরে নিতে পারি 1 আছে। তো এক্সের সাথে যদি 1 গুণ করো, এক্স একে হবে কি এক্সই হবে, মানে আচ্ছা আমি আরেকটু যদি ভেঙে করি তোমাদের, এক্স গুণ 1 মানে বজ্রগুণন, মানে এক্সের সাথে 1 গুণ, আবার এখানে ইকুয়াল চিহ্ন হয়ে যাবে ইকুয়াল, আর -26-এর সঙ্গে 1 গুণ, তার মানে -26 গুণ এই 1, ঠিক আছে। -26 গুণ 1। এবার এক্সের সাথে যদি 1, দেখো এটা সবসময় মনে রাখবে যে চলের সাথে যদি 1 গুণ হয়ে যায় তাহলে কি হয়, চলের সাথে যদি 1 গুণ হয়ে যায় তাহলে সেই চলটাই রয়ে যায়, তার মানে এক্স। যদি আমি এখানে এ গুণ 1 করতাম তাহলে অবশ্যই এ হয়ে যেত। যদি আমি এখানে বি গুণ 2 করতাম তাহলেও কিন্তু এখানে কি হতো, বি গুণ 2 করতাম তখন কি হতো, বি হতো, কিন্তু এখানে 2টা আগে বসে যেত, তাহলে 2b হতো, ঠিক আছে। তার মানে 1-এর সঙ্গে যদি 1 গুণ করো, এ কী কারণে হচ্ছে, এটা মানে 1a হচ্ছে, তাই তো। কিন্তু 1a না করে শুধুমাত্র এ করা হয়, ঠিক আছে। যদি আমি এভাবে করি এ গুণ 3, তাহলে কি হবে, সমান হচ্ছে 3a। তার মানে এটা 3 এর আগে কিছু না, মানে 1 আছে, তাহলে 3-এর সাথে 1 গুণ করলে 3 হলো, আর এটা পাশে বসে গেল, এটা এইভাবে হয়, ঠিক আছে। তাহলে এক্সের সাথে 1 গুণ করলে এখানে এক্স হয়ে যাচ্ছে ইকুয়াল, তাহলে এখানে আছে মাইনাস, এখানে কিছু নাই, মানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি প্লাসই হবে, মাইনাস হবে। তাহলে -26-এর সঙ্গে 1 গুণ করো, 26 থেকে 26, তাহলে এক্সের মানটা কি বেরোলো -26। তো এখানে যদি আমরা -26 দিই তাহলে কিন্তু এখানে তবেই আমাদের 1 হবে, বা তোমরা এটা কিন্তু নিজের আন্দাজ মতো করে নিতে পারো, কোনো অসুবিধা নাই। এবারে এই যে অঙ্কটা করবো, যে ড্যাশ ভাজিত 1 সমান -29, তাই তো। এখানে এই ড্যাশটাতে আমরা এক্স ধরে নেব, তাহলে এটা লিখতে পারি যে এক্স ভাজিত 1 সমান হচ্ছে -29, তাই তো। তো বা, আচ্ছা এটা বা দিবে, এগুলো একটু বা দিয়ে দেওয়া ভালো, যেহেতু সমাধান করছি তো। বা তাহলে এক্স ভাজিত আছে, মানে ডিভাইডেড বাই 1 লিখতে পারি, সমান হচ্ছে -29। তো -29-এর নিচে কিছু নাই, মানে আমরা এখানে হিসাব করে 1 ধরতে পারি। এরপর এক্সের সাথে যদি 1 গুণ করতে হয়, তাহলে এক্স গুণ 1 ইকুয়াল, আবার 1-এর সাথে -29 গুণ করতে পারি, 1 গুণ -29। এইটা যে পদ্ধতিটা আমরা অবলম্বন করছি সেই পদ্ধতিটার নাম হচ্ছে বজ্রগুণন, ঠিক আছে। আমি বজ্রগুণন, এই বজ্রগুণনের মাধ্যমে এটা আমরা কিন্তু করছি।
কোনাকুনি গুণটাকে বজ্রগুণন বলা হয়। তাহলে এক্সের সাথে 1 গুণ করলে কি হয়, এক্সই হয়, এর আগে দেখেছো। তো এর আগে একের আগে কিছু না, মনে আছে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাসই হবে। 1-এর সাথে যদি 29 গুণ করো, এবার 1 29-এ 29, তাই তো। তো এখানে কি হলো, এক্সের মান হলো -29, তাহলে এখানটায় আমরা -29 লিখতে পারি। এবার এটা করছি, দেখো এই কে এর অঙ্কটা। তো এটাকে আমরা এক্স ধরে ফেলবো, এই ড্যাশটাকে, তাহলে বা এক্স ভাজিত -59 সমান হচ্ছে -1, তাই তো। তার বা তাহলে এক্স আর এই যে ভাজিতটাকে আমরা ডিভাইডেড বাই ধরতে পারি, -59 ইকুয়াল হচ্ছে -1, কিন্তু এর নিচেও আমরা একটা 1 ধরতে পারি, কারণ যে কোনো সংখ্যার নিচে 1 লেখা যায়। তো বা এক্সের সাথে 1 গুণ করতে হবে, তাহলে এক্স গুণ 1 ইকুয়াল এই -59 গুণ -1, তাই তো। তো এর আগে দেখেছো এই যে পদ্ধতিটার নামকে বজ্রগুণন বলা হয়। বা এবার এক্সের সাথে 1 গুণ করলে এক্সকে এক্সই হবে, সবসময় 1 যদি থাকে আর এখানে যদি চল থাকে তাহলে কি করা হয়, এখানে এক্সই সেটাকে লেখা হয়। দেখো না, এখানে এক্সের সাথে 1 গুণ করলে যে এক্স হচ্ছে, এই কারণে এটাকে গুণের 1সম উপাদানও বলা হয়। ক্লাস 9-এ ব্যাপারটা আরও বুঝতে পারবে ক্লিয়ারভাবে। তো এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাস, তাহলে মাইনাসে কী হবে, প্লাস দেওয়ার দরকার নয়। 59-এর সঙ্গে যদি 1 গুণ করো, 59 কী হবে, 59, তাই তো। তাহলে এখানটায় কী বসছে, এখানটায় হবে 59, তাই তো। এই ড্যাশকে এটা হয়ে গেল 59। এবারে এলের অঙ্কটা দেখো কি বলেছে। তো এখানে এলের এই ড্যাশটাকে আমি এখানে এক্স ধরতে পারি, তাই তো। তাহলে এখানে 87 ভাজিত এক্স সমান হচ্ছে -87। তো এখানে বা উপরে হচ্ছে 87 ডিভাইডেড বাই এক্স লিখতে পারবো, সমান হচ্ছে -87, তাই তো। -87-এর নিচে আমরা এখানে 1 ধরতে পারি, 1। এবার আমরা বজ্রগুণন পদ্ধতি অবলম্বন করব, তাহলে এক্স গুণ এখানে -87 ইকুয়াল কী হবে, 87-এর সঙ্গে যদি 1 গুণ করো, 87 একে হবে 87। তো আমাদের কিসের মান দরকার, এই এক্সের মানটি আমাদের দরকার আছে, তাই তো। তো এক্সের মানটা দরকার, যার মান দরকার সেটা সবসময় সমানের বাম দিকে লিখতে হয়। তাহলে এখানে ইকুয়াল বাম দিকে হচ্ছে এক্স, আর এখানে কত ছিল 87। তো এক্সের সাথে -87 কী সম্পর্কে আছে, গুণ সম্পর্কে, তাহলে এই ধারে চলে আসবে ভাগ সম্পর্কে, তাই তো। -87, তাহলে উপরে 87 আর নিচে কি, উপরে 87 নিচে 87, তাহলে কাটাকাটি হবে, তাহলে 87 একে 87, নিচে আছে মাইনাস, তাহলে উপরে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে, মাইনাসই হয়ে যাবে। তাহলে এক্স সমান মাইনাসে প্লাসে -1, তাই তো। তাহলে এই যে এই ড্যাশটা তোমরা দেখতে পাচ্ছ, এই ড্যাশটাতে আমাদের কি লিখতে হবে বলো, এখানে লিখতে হবে -1, তাহলে -1 লিখলে 87 হয়ে যাবে। আর আমি এই 2-এর অঙ্কটা করছি, তো 2-এর অঙ্কটা কিন্তু এখানে করে দেওয়া আছে, তো এইভাবে না করে আমি একটু অন্যভাবে করছি। তো দেখো কি বলেছে, জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, কিন্তু বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়ে সে মোট 33 নম্বর পেয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করি। তো আমাদের এখানে কি বলেছে, টোটাল পরীক্ষার প্রশ্নের ছিল 15টি প্রশ্ন ছিল। এই 15টি প্রশ্নের মধ্যে দেখো 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে আর 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। তাহলে 9 আর 6 কত, 9 6 15, মানে 15টি প্রশ্নের মধ্যে 15টি প্রশ্নই করেছে, কিন্তু 9টি হয়েছে তার ঠিক এবং 6টি হয়ে গেছে তার ভুল। এবারে যে কটি ঠিক হয়েছে, অর্থাৎ সেইগুলি 5 নম্বর করে পেয়ে টোটাল নম্বর পেয়েছে 33। তাহলে আমাদের এখানে ভুলের জন্য কত নম্বর করে কাটা হয়েছে সেটা আমাদের বের করতে হবে। ভুলের জন্য কত নম্বর করে দেওয়া হয়েছে সেটা বের করতে হবে। যেহেতু ভুলের জন্য কত নম্বর করে পাইনি সেটা জানার জন্য ভুলটা আমি এক্স নম্বর ধরতে পারি, তাই তো। তো ধরি প্রতি ভুলের জন্য প্রাপ্ত নম্বর এক্স, বা প্রতি ভুলের জন্য এক্স নম্বর করে কাটা হয়েছে, বা প্রতি ভুলের জন্য প্রাপ্ত নম্বর এক্স বললে হবে। এবারে কি হয়েছে দেখো, 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, তাহলে 9 এক একটি ঠিকের জন্য কত করে 5, তাহলে গুণ 5, ঠিক আছে। এবারে কি বলেছে দেখো, 6টি প্রশ্নের
ছয়টি প্রশ্নের উত্তর ভুল, তাই তো? এখানে 6টি প্রশ্নের ভুল উত্তর হয়েছে, তাহলে 6টি প্রশ্নের ভুল উত্তর হয়েছে, তাহলে 6 এক একটি ভুলের জন্য কত এক্স করে কাটা যাচ্ছে, তাহলে গুণ এক্স, তাই তো? এবারে ঠিক আর ভুল এটা মিলিয়ে কত নম্বর পেয়েছে বলো? মিলিয়ে পেয়েছে 33, তাহলে সমান 33, তাই তো? তাহলে ঠিক আর ভুল মিলিয়ে বলতে কি যোগের কথা বলছে, তাহলে ঠিক যোগ ভুল সমান 33। যেহেতু আমরা সমাধান আকারে করব, তার জন্য এটা প্রশ্নানুসারে বা শর্তানুসারে বা শর্তে যে কোনো একটি শব্দ লিখতে হবে। তো শর্তে যেহেতু সংক্ষিপ্তের মধ্যে হয়ে যায়, তার জন্য আমি এখানে শর্ত শব্দটি ব্যবহার করছি। তো বা এবারে 9-এর সাথে যদি 5 গুণ করো, 9 5-এ কী হয় 45, কারণ বন্ধনীর কাজ আগে করতে হয়। কারণ কি বলে বদমাসের BODMAS, তাহলে প্রথমে কি ব্র্যাকেট, তাহলে দেখো এইখানে ব্র্যাকেট এখানে ব্র্যাকেট, তাহলে ব্র্যাকেটের কাজটা আগে করে নিই। তাহলে 5 9 45, এখানে যোগ করতে যোগ, 6-এর সাথে দিয়ে এক্স গুণ করো, 6x সমান হচ্ছে 33। আর আমাদের কিসের মান দরকার? আমাদের সবসময় এক্সের মানটা আমাদের বের করতে চাইবে, তাহলে এই এক্সের মানটা সমানের কিসের রাখতে হবে? সমানের বাম দিকে রাখতে হবে, তাহলে 6x, এখানে 33 করতে 33, আর সংখ্যাগুলো সব পাঠিয়ে দিতে হবে ডান দিকে, তাহলে এখানে 45 আছে, 45 কিসে আছে? যোগে আছে, তাহলে এধারে বিয়োগ হয়ে যাবে 45, তাই তো? তাহলে বা 6x সমান, দেখো 33 আছে যোগে আর 45 আছে কি বিয়োগে, সবসময় আগের সাইনটার দিকে লক্ষ্য রাখতে হয়, তাই তো? তো যেহেতু যোগ এবং বিয়োগ পাশাপাশি আছে, অবশ্যই বিয়োগ করতে হবে এবং বড় চিহ্নটি রয়ে যাবে, তাহলে বড় চিহ্ন 45, তাহলে 45টা মাইনাসে আছে, তাহলে মাইনাসের চিহ্ন রয়ে গেল, বিয়োগটা সবসময় বড় থেকে ছোট করতে হয়, তাহলে 45 থেকে আমাদের কত করতে হবে? 33 বাদ দিতে হবে, তাহলে 3 করলে 5 3 4 5 2 দিতে, 3 করলে 4 3 4 1 দিতে 12 হচ্ছে, তাহলে -12। অতএব আমাদের এক্সের মানটা দরকার, তাহলে এক্স সমান এখানে -12, এক্সের সাথে 6 কী সম্পর্কে আছে বলো? গুণ সম্পর্কে, তাহলে এসেছে এখানে ভাগ সম্পর্কে চলে এসেছে। অতএব এক্স সমান তাহলে 6 2 12, কিন্তু এখানে -2, তাহলে প্রত্যেকটি ভুলের জন্য কত করে নাম্বার কাটছে গো? তাহলে এখানে -2 করে কাটা যাচ্ছে। আর এখানে অ্যান্সার কী ছিল দেখো, তাহলে এখানে তো কিন্তু অ্যান্সারটা করে দিয়েছে একটি ভুলের জন্য কত হচ্ছে, তাহলে -12 ভাজিত 6, তাহলে কি হবে এখানে 6 2 12, কিন্তু এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -2, এখানেও কিন্তু -2ও হয়েছে, তাই তো? আর আমাদের এখানেও কিন্তু -2ই হয়েছে, তাহলে আমরা অতএব দিয়ে উত্তরটা লিখতে পারি যে অতএব প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে? অতএব প্রতিটি ভুল উত্তরের জন্য -2 নম্বর দেওয়া হয়েছে, তাই তো? এবারে 3-এর অঙ্কটা কী বলেছে দেখো, বলেছে রেহেনা ও সায়ন দুজনেই পরীক্ষা দিয়েছে, প্রত্যেক পরীক্ষায় মোট 12টি প্রশ্ন ছিল। এবারে কারা দিয়েছে পরীক্ষা? রেহেনা এবং সায়ন, এরা দুজনেই পরীক্ষা দিয়েছে, প্রত্যেক পরীক্ষায় মোট প্রশ্ন ছিল 12টি মোট প্রশ্ন ছিল। এবারে এই তথ্য অনুযায়ী 1 আর 2 আমাদের খুঁজে বের করতে হবে অ্যান্সারগুলো কী হয়। তো প্রথমে কি হয়েছে, রেহেনা 8টি প্রশ্নের ঠিক উত্তর এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে 36 নম্বর পেয়েছে। তাহলে দেখো রেহেনা 8 আর 4-এ মোট 12টা প্রশ্নই করেছে, কিন্তু এই 12টা প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন ঠিক হয়েছে, কিছু প্রশ্ন ভুল হয়েছে, তাহলে ঠিক আর ভুল মিলিয়ে সে কিন্তু 36 নম্বর পেয়েছে, কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর পেয়েছে, তাই তো? তাহলে এই যে 8টি প্রশ্ন ঠিক হয়েছে, তাহলে এরকম প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য 6 নম্বর করে পেয়েছে। রেহেনা পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করি। তো আমাদের এখানে ঠিক নম্বর দেওয়া হয়েছে, কিন্তু এখানে কত নম্বর করে ঠিক, এক একটি ঠিকের জন্য বরাদ্দ 6 নম্বর, কিন্তু প্রত্যেকটি ভুলের জন্য কত নম্বর সেটা আমাদের বলে দেয়নি। এই কারণে প্রত্যেকটি ভুলের জন্য আমরা এখানে এক্স নম্বর করে আমরা ধরে ফেলব, ঠিক আছে? তো আমি এখানে 3-এর দাগ দিচ্ছি, যে ধরি প্রতিটি ভুলের জন্য এক্স নম্বর, ঠিক আছে? প্রতিটি ভুলের জন্য এক্স নম্বর। এবারে কি হয়েছে দেখো, যদি আমরা এই 1-এর অ্যান্সারটা বার করার চেষ্টা করি, তো রেহেনা 8টি প্রশ্নের ঠিক উত্তর করেছে, তাহলে 8টি প্রশ্নের ঠিক করেছে, তাহলে এক একটা ঠিক উত্তরের জন্য কত করে? এখানে 6 নম্বর করে, তাহলে গুণ 6, তাই তো? এবার কি বলেছে,
4টি প্রশ্নের ভুল করেছে, তাহলে 4 আর এক একটি ভুলের জন্য কত, তাহলে প্রতিটি ভুলের জন্য মানে x, তাহলে প্রতিটি x তাহলে গুণ x, তাই তো। তাহলে এখানে ঠিক আর ভুল মিলিয়ে কত পেয়েছে, 36 নম্বর পেয়েছে। তাহলে ঠিক যোগ ভুল সমান হচ্ছে 36। যেহেতু সমান দিয়েছি, সমাধান আকারে করার চেষ্টা করছি আমরা, তার জন্য এটাকে আমরা শর্তে লিখব। এবারে দেখো বদমাশের রুল অনুযায়ী আগে কিসের কাজ করতে হয়, বন্ধনীর কাজগুলো করতে হয়। তাহলে 6-এর সাথে যদি 8 গুণ করি, 6-8 কত হবে, 6-8 48, এখানে যোগ আছে যোগ, 4-এর সাথে যদি x গুণ করো কি হবে, 4x সমান এখানে এই 36 করতে এখানে 36। আর আমাদের কি দরকার, আমাদের সবসময় এই চলের মানটা দরকার। তাহলে এখানে +4x সমান এখানে 36 করতে 36, আর 48টা কিসে আছে, যোগে আছে, এধারে আসবে বিয়োগে আছে। সমানের ডান দিকে যেই যাক না কেন, সমানের এদিক সেদিক করলেই কিন্তু সাইনগুলো সব পাল্টে যাবে, যা থাকবে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে। তো এখানে ছিল প্লাস, এধারে হয়ে গেল মাইনাস, বা এটা 4x, তাহলে প্লাসটা দেওয়ার দরকার নাই। তাহলে 4x সমান দেখো 36 আছে যোগে আর 48 আছে বিয়োগে, তাহলে যোগ এবং বিয়োগ বা বিয়োগ এবং যোগ যদি পাশাপাশি থাকে তো বিয়োগই করতে হয়, বড় থেকে ছোট এবং বড় চিহ্ন রয়ে যায়। তো এখানে 48টা বড় চিহ্ন, তাহলে এখানে বড় চিহ্ন রয়ে গেল। যদি আমরা এখানে বিয়োগটা করি, তাহলে 48 থেকে যদি 36 বিয়োগ করি, 6 কদলে 8, 6 7 8, 3 কদলে 4, 3 4 1 3, তাহলে এখানে 12 হয়ে গেল, তাই তো। বা x সমান এখানে হচ্ছে -12, আর এক্সের সাথে 4 আছে গুণেতে এসেছে ভাগেতে, অতএব বা x সমান 4-এর সাথে যদি 12 কাটি, 4 3 12 মাইনাস ছিল, তাহলে -3। তাহলে x এর মান কি হলো, -3 হয়ে গেল। তাহলে আমাদের এখানে চেয়েছে যে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেয়া হয়েছে হিসাব করি। তাহলে আমরা প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর পেয়েছে গো, -3 করে লিখে দেবো। তাহলে অতএব প্রতিটি ভুল উত্তরের জন্য -3 নম্বর পেয়েছে, তাই তো। তাহলে এটা আমাদের এই 1-এর অঙ্কটি হয়ে গেল, তাই তো, এখানে 1। এবার কি বলেছে, সায়ন 6টি প্রশ্নের ঠিক উত্তর এবং 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে মোট কত নম্বর পেয়েছে হিসাব করি। তাহলে এবারে কি বলেছে, সায়ন কিন্তু 6টি প্রশ্নের ঠিক উত্তর করেছে। তাহলে 6 গুণ এক একটা ঠিকের জন্য কত, তাহলে ঠিক উত্তরের জন্য 6 নম্বর করে পায়, তাহলে 6 গুণ 6। এবার কি বলেছে, 6টি প্রশ্নের উত্তর ভুল, তাহলে 6 গুণ এক একটি ভুলের জন্য কত করে পায়। তো দেখো প্রতিটি ভুলের জন্য আমরা -3 করেছি, আগে বের করেছি, তাহলে এখানে -3 বন্ধনী দাও। তাহলে ঠিক আর ভুল মিলিয়ে প্রাপ্ত নম্বর, এই জন্য যোগ করছি। তাহলে 6-এর সাথে 6 গুণ করলে 6 6 36, এখানে প্লাস করতে প্লাস, তাহলে এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস, 6-এর সাথে যদি 3 গুণ করো, 6 3 হবে 18, তাই তো। তাহলে এখানে 36 করতে 36, প্লাসে মাইনাসে হবে মাইনাস, এখানে 18, প্লাসে মাইনাসে -18, তাহলে 36 থেকে যদি 18 চলে যায় 18 হয়ে যাবে। তাহলে এখানে বলছে সায়ন 6টি প্রশ্নের ঠিক আর 6টি ভুল করে কত নম্বর পেয়েছে, তাহলে 18 নম্বর পেয়েছে। অতএব দিয়ে উত্তরটা লিখে নেবে। দেখো আমি তো অতএব দিয়ে উত্তরটা লিখেই নিয়েছি, যে অতএব সায়ন 6টি প্রশ্নের ঠিক উত্তর ও বাকি 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে 18 নম্বর পেয়েছে। অতএব দিয়ে এইভাবেও তোমরা লিখে নিতে পারো। দেখো 4-এরটা কি বলেছে, কোনো জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো একটা জায়গা আছে, সেই জায়গার তাপমাত্রা হচ্ছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করি। তো আমাদের এখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে সেটা আমাদের হিসাব করতে হবে। তো এজন্য কত ডিগ্রি করে প্রতি ঘন্টায় কমেছে না জানার কারণে আমি মনে করছি x ডিগ্রি করে প্রত্যেক ঘন্টায় কমেছে। তাহলে মনে করি প্রতি ঘন্টায় x ডিগ্রি তাপমাত্রা কমেছে, তাই তো। এবার অঙ্কটা যদি আমরা এখান থেকে শুরু করি, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি হয়। তাহলে 8 ঘন্টায় কতটা তাপমাত্রা কমেছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রতি ঘন্টায় বলতে কি 1 ঘন্টায়, তাহলে আমরা লিখতে পারি যে 1 ঘন্টায় তাপমাত্রা
কমে এক্স ডিগ্রি, ঠিক আছে। এবারে এরকম 8 ঘন্টা হয়েছে, তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা কমে নিশ্চয়ই বেশি হবে, তাহলে এক্স গুণ 8 আর ডিগ্রিটা দিচ্ছি না, ঠিক আছে, 8x ডিগ্রি, ঠিক আছে। তো 8 ঘন্টা পরে তাপমাত্রা কত কমেছে, 8x ডিগ্রি। এইটা কমার পরেও কিন্তু সেখানে তাপমাত্রা এখনও কত হয়ে গেছে, -4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা এটা বলতে পারি তো যে 8x ডিগ্রি যোগ -4 ডিগ্রি, তাই তো, আর ডিগ্রি ফিগ্রি দিচ্ছি না, 8x ডিগ্রি আর -4 ডিগ্রি এখানকার যদি দুটো আমরা একত্রে যোগ করি তবেই কিন্তু আমরা সেখানকার যে তাপমাত্রা সেটা পাবো, এটা -12 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে -12 পাবো, ঠিক আছে। তো যেহেতু এখানে প্লাস মাইনাস আছে এই জন্য আমি এখানে বন্ধনী দিচ্ছি। দেখো এখানে 12 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে মাইনাস দেওয়া হয়ে গেছে, তাহলে সমান হচ্ছে কত, 12। তা শর্তে করে দাও, বা 8x প্লাসে মাইনাসে -4 সমান এখানে হচ্ছে 12, বা আমাদের সবসময় চলের মানটা দরকার, তাহলে 8x সমান এখানে 12 করতে 12, আর সমানের বাঁ দিকে 4 আছে কি যোগে বিয়োগে আছে, তাহলে এখানে যোগে হয়ে যাবে 4, বা 8x সমান 12 আর 4 যোগ করলে কত হবে 16, বা x সমান 16 আর এক্সের সাথে 8 কিসে আছে ভাগ গুণে আছে, তাহলে ভাগ হয়ে যাবে ভাগ 8। অতএব x সমান 8 দুগুণে 16, তাহলে কত হলো 2 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি যে সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি করে তাপমাত্রা কমছে, তাহলে প্রতি ঘন্টায় আমাদের 2 ডিগ্রি করে তাপমাত্রা কমছে, কারণ আমরা প্রতি ঘন্টায় x ডিগ্রি ধরেছি, তার জন্য লিখে দিই যে অতএব প্রতি ঘন্টায় 2 ডিগ্রি সি 2 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমেছে। অঙ্কটি একটু কিন্তু আরেকবার দেখবে, না হলে কিন্তু বুঝতে তোমাদের অসুবিধা হবে। যত অঙ্কটি তোমরা দেখবে তত কিন্তু বুঝতে খুব ইজি হয়ে যাবে। এবারে 5এরটা কী বলেছে দেখো, বলেছে একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে। লিফটটি যদি সমবেগে চলে তবে লিফটটি 6 মিনিটে কত মিটার নিচে থাকবে দেখি। ওই লিফটটি যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে হিসাব করি। তো প্রথমে কি করতে হবে দেখো, 8 মিনিটে 24 মিটার নামছে, এবারে 6 মিনিটে কত দূর নামবে সেটা আমাদের বের করতে হবে। তো এটা আমরা ঐকিক নিয়মের মতোই করে দেবো অঙ্কটা, ঠিক আছে। তো দেখো 8 মিনিটে 24 মিটার নিচে নামে, তো একটু আমরা গুছিয়ে লিখব যে লিফটটি 8 মিনিটে নিচে নামে, 8 মিনিটে নিচে নামে 24 মিটার, তাই তো। এবারে আমাদের 6 মিনিটে, তো সরাসরি কি 6 বের করা যায়, আগে 1 বের করতে হয়। অতএব 1 মিনিটে নিচে নামে, কম নামবে, তাহলে 24 ডিভাইডেড বাই এই 8 মিটার। এবারে আমরা এই 6 মিনিটে করতে পারবো, তাহলে লিফটটি 6 মিনিটে নিচে নামে, একের চেয়ে একটু বেশি নামবে, তার মানে গুণ করতে হবে, তাহলে 24 গুণ 6 ডিভাইডেড বাই 8, যদি কাটাকাটি করি 8 3 24, 3-এর সাথে যদি 6 গুণ করি 6 3 18 মিটার। তাহলে 6 মিনিটে লিফটটি কত মিটার নিচে থাকবে, অতএব 6 মিনিটে লিফটটি 18 মিটার নিচে থাকবে। এবার বলছে ওই লিফটটি যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে হিসাব করি। তো এখন আমরা যদি শুরুটা এইভাবে করি, তো আমরা এখানে কি দেখেছি, 70 মিনিটে কত দূর যায় আগে দেখে নিই। তো এখানে কি দেখেছি, 1 মিনিটে লিফটটির অবস্থান কত হয়েছে। আচ্ছা, যদি শুরুটা আমরা এইভাবে করি যে যেহেতু লিফটটির 1 মিনিটের অবস্থান সমান, দেখো যদি আমরা 24কে যদি
24/8 আমরা এখান থেকে তুলে নিয়েছি, ঠিক আছে। 24 কেটে গেল গো, 24/8 সমান 8 3 24 সমান 3 মিটার, তাই তো। 1 মিনিটে কত লিফটটির অবস্থান হচ্ছে 3 মিটার। এবারে আমাদের কি বলেছে 70 মিনিটে, তাহলে এখানে 70 মিনিটে অবস্থান কত হবে, বেশি হবে। তাহলে 3 গুণ এখানে 70 আছে, তাহলে 70 দিয়ে গুণ করবো, সমান হচ্ছে 210। মানে 70-এর সঙ্গে 7-এর সঙ্গে 3 গুণ করলে 7 3 21 আর 0, তাহলে 210 মিটার। কিন্তু আমাদের কি বলেছে, লিফটটি যদি ভূমির 10 মিটার উপর থেকে নামতে শুরু করে, তার মানে 10 মিটার যদি উপর থেকে নামতে শুরু করে, তবে তখন এই যে 210 আছে, এই 210-এর থেকে আরও 10 মিটার বাদ চলে যাবে, তাই তো। তো লিফটটি যদি 10 মিটার উঁচু থেকে 10 মিটার উপর থেকে নিচে 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে, নিচে নামতে শুরু করে, তবে 70 মিনিটে কতটা ভূমির নিচে থাকবে, 70 মিনিটে ভূমির নিচে থাকবে গিয়েছিল কত 210। কিন্তু দেখো, এই যদি আমি এটা লিফট এটা আঁকি, ঠিক আছে, ধরো এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি থেকে ধরো এই লিফটটা এতদূর এসেছে, ঠিক আছে, এতদূর এসেছে, এটার দূরত্ব হচ্ছে 210, তাই তো। এখন কি বলেছে, এখন বলেছে 10 মিটার উঁচু থেকে, তো ধরো লিফট এখন এইরকম জায়গা থেকে নামতে শুরু করেছে, তো এটা 10 মিটার, তাহলে এইটা কি হবে, এটাও তো এইরকম জায়গায় চলে আসে যাবে, তার মানে কি হয়ে যাবে, তখন এখানে 200 হয়ে যাবে, তাই তো, 10 মিটার বাদ চলে যাবে, তাহলে এখানে 210 বিয়োগ 10 সমান হচ্ছে 200 মিটার। তাহলে কি বলেছে, 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে, তাহলে লিফটটি যদি 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে, তবে 70 মিনিটে ভূমির নিচে থাকবে 210 বিয়োগ 10 সমান হচ্ছে 200 মিটার। এবারে 6-এর দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো, নিচের ফাঁকা ঘর পূরণ করি। তো এখানে 6-এর দাগের মোটামুটি 8টা অঙ্ক দিয়ে আছে, এই যে ড্যাশগুলো আছে এই ড্যাশগুলো আমাদের পূরণ করতে হবে। তো প্রথমে -16 ভাগ প্রথম বন্ধনী -2 যোগ এই ড্যাশ সমান হচ্ছে -1। তাহলে এই ড্যাশটায় কি এমন সংখ্যা বসালে এটা ক্যালকুলেট করলে -1 আসবে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখো সেম অঙ্কটি আমি এখানে তুলে রেখেছি। তো সমান হচ্ছে এখানে -16 ভাগ এখানে হচ্ছে -2, আমি বন্ধনীটা ছাড়িয়ে নিচ্ছি একবারে, এখানে প্লাস করতে প্লাস। তো এখানে কি এমন সংখ্যা, এই সংখ্যাটাকে আমি এক্স চল হিসাবে ধরছি, সমান হচ্ছে -1, ঠিক আছে। এবার একটু ক্যালকুলেট করি কি হয় দেখা যাক। তো প্রথমে এখানে -16 করতে -16, এই যে ভাগ আছে এটা ডিভাইডেড বাই করতে পারি, এখানে হচ্ছে -2, এখানে যোগ এক্স সমান হলো -1। দেখো এবারে উপরেও আছে মাইনাস, উপরেও আছে মাইনাস, তাহলে এরকম করে মাইনাসটা ক্যান্সেল করতে পারি। তাহলে 2 8 হলো 16, বা এখানে 8 যোগ এক্স সমান হচ্ছে -1, আর আমাদের এক্সের মানটা দরকার আছে, তাহলে বা এক্স, দেখো প্লাস এক্স লেখার দরকার নাই, এক্স লিখলেই হবে, কারণ এখানে প্লাস এক্স ছিল, তো প্লাস দেওয়ার কি দরকার পড়ে না সংখ্যার শুরুতে। তাহলে সমান এখানে -x, আর 8টা কিসে ছিল, প্লাসে ছিল, এধারে আসবে মাইনাস, তাহলে -8, বা এক্স সমান তাহলে -1 আর -8 দিয়ে কত হচ্ছে -9। তাহলে এই ড্যাশটায় কি আসছে বলো, -9, ঠিক আছে। তো এবারে পরেরটি দেখো, এটা তুলে নিয়েছি। তো আমি আর রিডিং পড়ছি না, পড়লে হয়তো সময়টা অনেকটাই নষ্ট হচ্ছে, মুখে বললে তোমরা বুঝে নাও। বা এখানে 20, এখানে -50, এখানে প্লাস, এই ড্যাশটাতে এক্স ধরছি, সমান হচ্ছে -1। বা এরপরে যেহেতু এখানে যোগ বিয়োগ আছে, সেই যোগ বিয়োগগুলো আমাদের করে নিতে হবে। তো এখানে আমরা 20, আচ্ছা তার আগে
আচ্ছা, যোগ বিয়োগগুলো পরে করলেও হবে। তো আমাদের এখানে এক্সের মানটা বের করতে হবে। তো এক্সের আগে কিছু নাই, মানে প্লাস আছে। তো এখানে এক্স সমান এখানে -1 এখানে 20 কিসে ছিল বলো? 20 ছিল যোগে, এধারে হয়েছে বিয়োগ 20। 50 কিসে ছিল? 50 ছিল যোগ বিয়োগে, তাহলে এধারে আসবে যোগে, যোগ 50 বা এক্স সমান দেখো -1 আর এখানে -20, এখানে হচ্ছে +50। তো -1 -20, প্রথমে এই দুটি সংখ্যা যেহেতু মাইনাসে আছে, তাহলে কি হবে? সংখ্যাগুলি যোগ হবে কিন্তু মাইনাস চিহ্ন রয়ে যাবে, তাহলে -21, ঠিক আছে। আর এখানে +50 যেমন ছিল +50 রয়ে যাবে, তো এখানে +50 বা এক্স সমান, তাহলে এখানে বিয়োগ এবং যোগ পাশাপাশি আছে, বিয়োগই করতে হবে কিন্তু বড় চিহ্ন রয়ে যাবে। তাহলে বড় চিহ্ন কি? এখানে প্লাস বড় চিহ্ন, তাহলে এখানে প্লাস দেওয়ার দরকার নাই, দিয়ে দিয়েছি তবু। তাহলে এবারে 50 থেকে আমাদের এই 21 বিয়োগ করতে হবে। তাহলে 1 × 10 9 দিতে হাতে রইল 1 2 3 × 5 3 4 5 2, তাহলে হচ্ছে +29। তাহলে এই ড্যাশটাই কি হবে? +29, ঠিক আছে। এবারে এই 3-এর অঙ্কটা দেখো তুলে নিয়েছি, তাহলে এই ড্যাশটা কেবলমাত্র আমরা এখানে এক্স বসিয়ে দেব। তো বা এই 3-এর অঙ্কটা হচ্ছে, ঠিক আছে। তাহলে 41 গুণ -5 যোগ এটা এক্স সমান হচ্ছে -10। তো এখানে কি আছে দেখো, এখানে গুণ আছে আর যোগ আছে। তো একটি নিয়ম তো বদমাসের রুলস পড়েছিলে, প্রথমে কি হয়? BODMAS, প্রথমে গুণের কাজ হয় মাল্টিপ্লিকেশন, তাহলে এই গুণের কাজটা প্রথমে করব, তারপরে যোগের কাজ। তাহলে এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে? মাইনাসে প্লাসে মাইনাসই হবে। 5-এর সাথে যদি 1 গুণ করো, 5-এ কী হবে? 5 আর 5 4 20 যোগ এক্স সমান হচ্ছে -3 বা আমাদের এক্সের মানটা দরকার আছে, তাহলে এক্স সমান 3 করতে 3। তো এখানে +x দেওয়ার দরকার নাই, কারণ শুরুতে প্লাস না দিলে হয়। তাহলে এখানে 3 -3 আর এখানে 205 কিসে ছিল? সমানের আগে 205 ছিল বিয়োগে, তাহলে এখানে যোগে হয়ে যাবে 205 বা আমাদের এক্সের মানটা দরকার, তাহলে এখানে বিয়োগ এবং যোগ যদি পাশাপাশি থাকে তাহলে বিয়োগই করতে হয়। বিয়োগ করতে হয় বড় থেকে হচ্ছে ছোট এবং বড় চিহ্ন রয়ে যায়, যেহেতু বড় এখানে 205, তাহলে বড় চিহ্ন প্লাস রয়ে গেল। 205 থেকে যদি 3 চলে যায় তাহলে হবে 202, তাহলে 202, তাহলে এই ড্যাশটায় আমাদের 202 বসবে। তো এগুলো ক্যালকুলেট করে দেখবে, এগুলো সব যোগ বিয়োগ দেখবে 202 আসবে, ঠিক আছে। এবারে 4-এর অঙ্কটা কি বলেছে দেখো, দেখো এই 4-এর অঙ্কটা আমি তুলে নিয়েছি আর পড়ছি না। বা -9 গুণ -3, বন্ধনীগুলো উঠে নিচ্ছি, গুণ এই ড্যাশটায় আমি এখানে এক্স ধরছি, সমান হচ্ছে -81, ঠিক আছে। তো আমি এবারে করি, তাহলে আগে প্রথমে কি হয়? এই গুণের কাজগুলো হয়। তাহলে 9-এর সাথে যদি 3 গুণ করো, 9 3 হবে 27, তাহলে এখানে আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস দেওয়ার দরকার নাই। এখানে গুণ এক্স সমান হচ্ছে -81 বা আমাদের এখানে এক্সের মানটা দরকার, তাহলে এক্স সমান -81, এক্সের সাথে 27 ছিল কিসে? গুণ সম্পর্কে আসছে, ভাগ সম্পর্কে মানে নিচে, বা এক্স সমান 27 3-এ হয় 81, তাহলে -3, তাহলে -3, এই ড্যাশটাই কী হবে? -3, তাই তো। -3 হয়ে গেল। তো এটা করে দেখো, তবে কিন্তু -81 কীভাবে হচ্ছে দেখো, আমি একটা করে দেখাচ্ছি। তাহলে 3-এর সাথে যদি 3 গুণ করো, 3 3 হবে 9, 9-এর সাথে যদি 9 গুণ করো, 9 9 হবে 81, ঠিক আছে। এখানে পর মাইনাস আছে, তাহলে মাইনাসটা কীভাবে মিলাবো? তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, প্লাসে আবার মাইনাসে হয়ে গেল মাইনাস, তাহলে মাইনাসটা এখানে মিলে গেল। এবারে এই 5-এর অঙ্কটা দেখো এখানে তুলে নিয়েছি। তো এই ড্যাশটায় আমরা কি বসাবো? এই ড্যাশটায় আমরা এক্স বসাবো, তাহলে বা -15 ভাগ -5, এখানে মাইনাস, এই ড্যাশটাতে এক্স বসাচ্ছি, সমান হচ্ছে -1 বা এখানে -15, এখানে ভাগ আছে, ডিভাইডেড বাই করতে পারি, এখানে -5, ঠিক আছে, সমান এখানে -x সমান হচ্ছে -1, তাহলে এই মাইনাসে ক্যান্সেল, 5 3-এ হচ্ছে 15 বা এখানে ছিল কি 3 ছিল, তাহলে 3, এখানে মাইনাস, তাহলে -x সমান হচ্ছে -1
বা এখানে আমাদের এক্সের মানটা দরকার, তাহলে এক্স কিন্তু মাইনাস আছে, এই জন্য মাইনাস সমান হচ্ছে -1, এই -1 করতে -1, কিন্তু 3টা ছিল প্লাসে, এই ধারা হচ্ছে -3, বা তাহলে -x সমান 1ও আছে মাইনাসে, 3ও আছে মাইনাসে, তাহলে মাইনাসই হবে, কিন্তু সংখ্যাগুলো যোগ হয়ে যাবে, 3 × 4। এবারে বোথ সাইড থেকে মাইনাসগুলো ক্যান্সেল হয়ে যাবে, এক্স সমান কত হবে, এক্স সমান হয়ে যাবে 4। তাহলে এই ড্যাশটায় কী হবে, এক্সের মানটা এখানে 4 বসাবে, 4 বসালেই কিন্তু এখানে -1 আসবে। তোমরা আবার সরলতা করে দেখবে, তা করলেও হবে। এবারে 6এরটা কী বলেছে দেখো, এই 6এরটা আমি এখানে তুলে নিয়েছি, আর পড়ছি না। তো বা এখানে -18, এখানে ভাগ করতে ভাগ, এই ড্যাশটা আমরা এক্স দিচ্ছি, তারপরে যোগ এখানে 3 সমান হচ্ছে -6, বা -18 আর ভাগ আছে মানে নিচে আসবে, এখানে এক্স যোগ 3 সমান হচ্ছে কত, সমান হচ্ছে -6। ঠিক আছে, তো যেহেতু এটা চলের সঙ্গে আমাদের সম্পর্ক, তার মানে এইটা আমাদের সমানের বাম দিকে রাখতে হবে, তাহলে -18/x সমান এখানে -6, আর এটা ছিল কিসে, প্লাসে, তাহলে -3, বা -18/x সমান হচ্ছে -9, কিছু নাই মানে ছাড়া 1 আছে, তো কোনাকুনি গুণ করো, তাহলে -9-এর সাথে যদি এক্স গুণ করো তাহলে -9x হবে, আবার -18-এর সাথে যদি 1 গুণ করো তাহলে -18ই হয়ে যাবে, তাই তো। তো আমি করে দেখাচ্ছি, তো গুণটা কি, তাহলে -18-এর সঙ্গে যদি 1 গুণ করো তাহলে -18 × 1, তাই তো। তাহলে 18 × 18 এটা আছে প্লাসে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য কী হলো, -18 হয়ে গেল। আবার যদি 9-এর সাথে যদি এক্স গুণ করো তাহলে 9-এর সাথে এক্স গুণ করলে 9x, আর এখানে ছিল মাইনাস, এখানে ছিল প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। বা এবার এখানেও মাইনাস, এখানেও মাইনাস, আমরা ক্যান্সেল করে দিতে পারি। বা x সমান উপরে হচ্ছে 18, আর এই 9টা নিচে চলে আসবে, তাই তো। অতএব x সমান 9-এর সাথে যদি 18 কাটে, 9 × 2 = 18, তাহলে আমরা 2 বলতে পারি। তাহলে এই ড্যাশটায় কী হবে, এই ড্যাশটাতে 2 বসবে, ঠিক আছে। আর মাত্র 2টি অঙ্ক রইল, এই অঙ্কটা দেখো আমি এখানে তুলে নিয়েছি, বা আমি এটাকে x ধরছি, x ভাজিত 4 - 2 সমান -7, বা এখানে x ভাজিত আছে ডিভাইডেড বাই, আমরা এখানে 4, এখানে -2 সমান হচ্ছে -7। চলটিকে আমরা সবসময় রাখার চেষ্টা করব সমানের বাঁ দিকে, তাহলে চলের সঙ্গে যা যুক্ত থাকবে সেটা আমাদের রাখতে হবে সমানের বাঁ দিকে। তাহলে x/4 সমান এখানে -7, আর সমানের বাম দিকে -2 আছে, এইখানে +2 হয়ে যাবে। বা এখানে x/4 সমান, দেখো 7 আছে বিয়োগে, 2 আছে যোগে, তাহলে বিয়োগ এবং যোগ পাশাপাশি থাকলে বিয়োগই করতে হয়, বড় থেকে ছোট, কিন্তু বড় চিহ্নটা রেখে দিতে হয়। তাহলে বড় চিহ্ন যেহেতু মাইনাস, তাহলে -7 থেকে 2 চলে গেলে 5, তাই তো। 5-এর নিচে কিছু নেই মানে আমরা 1 ধরতে পারি। এবারে আমরা কি করছি দেখো, এক্সের সাথে যদি 1 গুণ করি, এক্সকে এক্সই হবে। এবার 4-এর সাথে যদি 5 গুণ করি, 4×5 = 20, তাহলে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস, তাহলে কি বেরোলো, এক্সের মান এখানে -20 হয়ে গেল, তাই তো। তাহলে এখানে আমরা -20, তাহলে এখানে কি হচ্ছে -20। আর একটি অঙ্ক আছে এখানে, তো এই অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা আমাদের 0 করতে হবে, তো এখান থেকে আমরা এক্স ধরতে পারি। বা x গুণ -1 যোগ এখানে 9 সমান হচ্ছে 0। বা দেখো এবারে গুণ আর যোগ পাশাপাশি আছে, তাহলে এখানে গুণ আছে, এখানে যোগ আছে, তাহলে কার কাজ আগে করব বলো, আগে গুণের কাজই করতে হবে। তাহলে এক্সের সাথে যদি -1 গুণ করি তাহলে এখানে -x হয়ে যাবে, এখানে +9 সমান হচ্ছে 0। বা -x ইকুয়াল, এখানে 0 করতে 0, আর 9টা কিসে ছিল, প্লাসে ছিল, তাহলে এখানে -9 হয়ে যাবে। বা -x, তাহলে 0 থেকে -9 বাদ দিলে কী হবে, এই -9 থাকবে। এবার এখানেও বোথ সাইড থেকে মাইনাস ক্যান্সেল, অতএব x সমান কত হলো, 9। তাহলে এখান থেকে কী হবে, 9, ড্যাশটায় 9 হলে তবে এখানে কিন্তু 0 মিলাতে পারবে। তো আমি করে দেখাচ্ছি, তাহলে 9-এর সঙ্গে যদি 1 গুণ করো, 9-একে 9, আর এখানে কি ছিল মাইনাস, এখানে ছিল প্লাস, তাহলে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, আর এখানে আছে কি +9, তাহলে -9 +9 ক্যান্সেল হয়ে কী হবে, 0 হবে। তো এখানে 0ই করে দেওয়া হয়েছে, তাই তো। তো এবারে কি হচ্ছে দেখো এবারে 7
পরেরটা কি বলেছে, ওই দুটি উদাহরণ দিয়ে দেখায় যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে আমাদের দুটো উদাহরণ দিতে হবে যেখানে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে। তো এখানে পূর্ণ সংখ্যা, তাই তো এখানে এই যে পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে পূর্ণ সংখ্যা কথার অর্থ কী? তো এটা বোঝার জন্য প্রথমে আমি একটি সংখ্যা রেখা আঁকছি। তাহলে সংখ্যা রেখার উভয় দিকে তীর চিহ্ন দেওয়া থাকে। তীর চিহ্নর অর্থ হলো অসীম দূরত্ব পর্যন্ত এদিকে বাড়ানো যেতে পারে, ঠিক আছে। আর এখানের মাঝখানে হচ্ছে শূন্য, শূন্যর ডান দিকে হচ্ছে ধনাত্মক আর শূন্যর বাঁ দিকে হচ্ছে ঋণাত্মকের দিক, ঠিক আছে। এরপর শূন্যর পর থেকে যেহেতু ধনাত্মকের দিক, তার মানে এরকম করে +1, এখানে +2, এখানে +3, এখানে +4, এইভাবে কিন্তু সংখ্যা বাড়তে থাকবে। এখানে কিন্তু অনন্ত বা অসীম সংখ্যা পর্যন্ত নেওয়া যেতে পারে, যেহেতু অ্যারো চিহ্ন আছে। ধরো এখানে আমি 100 লিখছি, কিন্তু 100-র পরে আরও কোনো সংখ্যা নেওয়া যেতে পারে। আবার এদিকটা হচ্ছে -1, এখানে -2, এদিকে -3, এখানে -4, এখানে -5, ঠিক আছে। এইদিকে কিন্তু অসীম সংখ্যা বা অনন্ত সংখ্যা, ধরো এখানে -101 নেওয়া যেতে পারে। হ্যাঁ, অনেক সংখ্যা কিন্তু নেওয়া যেতে পারে, সংখ্যা রেখার কখনো শেষ হয় না। তো এই যে সংখ্যা রেখায় যে এই প্রত্যেকটি সংখ্যা অবস্থান করছে, এই সংখ্যাগুলিকে কি বলা হয়? এই সংখ্যাগুলিকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো শূন্যর পরের দিকে বলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ডান দিকেরটি, আর শূন্যের বাঁ দিকেরটাকে বলা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো, পূর্ণ সংখ্যা শব্দের অর্থ কি? গোটা সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলোকে কখনোই ভাঙবে না, ভাঙা সংখ্যা নয়। যেমন দেখো, 1 একটি গোটা সংখ্যা, 2 একটি গোটা সংখ্যা, 3 একটি গোটা সংখ্যা, এরকম গোটা সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যা হিসাবে ধরা হয়। তো এবারে কি বলেছে, তাহলে দুটি উদাহরণ দিয়ে দেখায় যেখানে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে। তো আমরা এখানে যে কোনো দুটো আমরা এখানে সংখ্যা নিই, যে গুণগুলো, ধরো আমরা এখানে দুটি সংখ্যা, একটা নিচ্ছি 1 আর একটি নিচ্ছি 2। তাহলে এখানে ধরো 1 আর একটা নিচ্ছি এখানে 2। কি বলেছে? গুণ। তাহলে আমরা এখানে গুণ দিই। তাহলে 1-এর সাথে যদি 2 গুণ করে কি পাবো? 1-এর সাথে যদি 2 গুণ করি তাহলে পাবো এখানে 2। যদি আমরা বিনিময় নিয়ম পাই, তাহলে এখানে বিনিময় বলে দেখি, বিনিময়। তাহলে বিনিময় বললে কি হবে? এই যে প্রথমে যেটা আছে সেটা দ্বিতীয় স্থানে চলে যাবে, তার মানে এখানে একটা চলে আসবে, এখানে এরকম। আর এই যে দ্বিতীয় স্থানেরটা আসবে প্রথমে, তার মানে এখানে প্রথমে, এখানে গুণ করো। তাহলে গুণ করলে কি হবে? 2-এর সাথে দিয়ে 1 গুণ করো, 2 একে কি 2। তাহলে প্রথম ক্ষেত্রেও 2 অ্যান্সার এসেছে, প্রত্যেক কিন্তু 2 অ্যান্সার উঠেছে। যদি আমি আরও কিছু পূর্ণ সংখ্যা নিই, ধরো প্রথমে এই একটা পূর্ণ সংখ্যা, ধরো আমি এখানে -4 একটা পূর্ণ সংখ্যা নিচ্ছি, -4, তাই তো। আর একটা পূর্ণ সংখ্যা ধরো এখানে +4 নিচ্ছি, তো এখানে +4 নিচ্ছি। কী করতে হবে? যেহেতু গুণের বিনিময়, তাহলে গুণ, এটাকে যদি আমরা যদি বিনিময় নিয়ম করি, তাহলে বিনিময় নিয়মে করলে কি হবে? তাহলে ধরো এখানে +4 প্রথমে লিখবো, তাহলে এখানে +4, তারপরে কি লিখবো? তারপরে দ্বিতীয় স্থানে -4, যেহেতু গুণের বিনিময় নিয়ম, তাহলে গুণ ইকুয়াল দিয়েছে, মানে কি এই দুটো অ্যান্সারই কিন্তু একই আসবে। যদি আমি করে দেখি, তাহলে 4-এর সাথে যদি 4 গুণ করো, 4-4 হবে 16। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়? -16। তো এখানে -16 অ্যান্সার আসছে কিনা দেখি। তাহলে প্রথমে 4-এর সাথে যদি 4 গুণ করো, 4-4 হবে 16। তাহলে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -16। তাহলে এক্ষেত্রে কি হলো? দুটো ক্ষেত্রে অ্যান্সার কিন্তু সেম হয়ে গেল, তার মানে গুণ কি হলো? বিনিময় নিয়ম মেনে চলে। যদি আমি আরও দুটো উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে আরও। ধরো আমি একটা নিচ্ছি -3, তো একটা সংখ্যা হচ্ছে ধরো -3, আর একটা পূর্ণ সংখ্যা আমি এধারে ধরো +5 নিচ্ছি, তো এখানে +5। তো গুণের বিনিময় নিয়ম, তাহলে এখানে আমরা গুণ দিই। তো এটাকে যদি বিনিময় নিয়ম করি, তাহলে এই যে দ্বিতীয় স্থানটা কি আসবে? প্রথমে আসবে, তার মানে +5 আসবে প্রথমে, আর প্রথমে যেটা ছিল সেটা দ্বিতীয় যাবে, তাহলে এখানে -3 চলে আসবে দ্বিতীয় স্থানে, যেহেতু গুণের বিনিময় নিয়ম গুণ করছি। তো করে দেখি কি হয়। 3-এর সাথে যদি 5 গুণ করো, 3-5 হবে 15, মাইনাসে প্লাসে হবে -15। তো তাই তো -15। তো এক্ষেত্রে এটা করলে কি হয় দেখি। তাহলে 5-এর সাথে যদি 3 গুণ করো, 5-3 হবে 15, এধারে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এটাকে সলভ করলেও -15, এটাকে সলভ করলে হচ্ছে -15। এই জন্য এখানে ইকুয়াল। তাহলে আমরা কি বলতে পারি? গুণ বিনিময় নিয়ম মেনে চলে, ঠিক আছে। পূর্ণ সংখ্যার গুণ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলছে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। এবারে যদি আমরা ভাগ করি, তাহলে ভাগ করলে কি হবে? দেখো এখানে 1 2 নিয়েছি, তাহলে আমি 1 ভাজিত 2 এইটা ইকুয়াল, তাহলে 2 প্রথমে লিখি, 2 ভাজিত তারপরে 1 এখানে করে, তাহলে কি হয় দেখি। তাহলে 1-এর সাথে যদি 2 ভাগ করি, তার মানে কি হবে? অর্ধেক হবে, 1/2। আর এটাকে করলে কি হবে? 2/1, তাহলে 2/1। আর যদি সলভ করি, তাহলে 1-এর 2 করতে 1-এর 2 ইকুয়াল, তাহলে যে কোনো সংখ্যার নিচে তো আমরা 1 ধরতে পারি।
এক। তাহলে এক্ষেত্রে কী করা হলো, যেই অর্ধেক সেই কি 2, এক কথা কি মানে অর্ধেক মানে কি 1-এর হাফ, আর এখানে 2 একটি পূর্ণ সংখ্যা গোটা, এই জন্য কী বলা হয়, এই জন্য ভাগ কখনোই বিনিময় নিয়ম মেনে চলে না, এই জন্য নট ইকুয়াল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই জন্য আমরা এখানে নট ইকুয়াল দিয়ে দিয়েছি। তো আর একটা যদি আমি করে দেখাই, ধরো আমি এখানে একটা পূর্ণ সংখ্যা নিচ্ছি 10, ঠিক আছে, আর একটা পূর্ণ সংখ্যা নিচ্ছি 2, এখানে আমরা ভাগ দিচ্ছি। ঠিক আছে, এটাকে যদি আমরা বিনিময় নিয়ম করি, তো এখানে এই 2টা নিচ্ছি প্রথমে, তারপরে ভাগ এইখানে 10টা নিচ্ছি দ্বিতীয় স্থানে। যদি আমরা করি তাহলে কি করে করা হয় দেখি করলে। তো এখানে 10 ভাগ আছে মানে বাই আমরা 2 লিখতে পারি, ইকুয়াল এখানে 2 আর ডিভাইডেড বাই 10 লিখতে পারি। তাহলে 2-এর সাথে যদি 10 কাটি, 2 5 10, তাহলে সমান কত হচ্ছে, সমান এখানে 5 হচ্ছে, ইকুয়াল 2-এর সাথে 10 কাটি 2 5 10 মানে 1-এর 5। তাহলে যেই কি 5 সেই কি 1-এর 5, এটা 5 হলে একা গোটা, আর এটা হচ্ছে 5 ভাগের 1 ভাগ। তাহলে 5 ভাগের 1 ভাগ তো 5-এর চেয়ে অনেক কম হবে, এই জন্য কী করবে, এই জন্য নট ইকুয়াল দিয়ে দিচ্ছি, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পেয়েছি, ভাগ কোনোদিন বিনিময় নিয়ম মানছে না, কিন্তু পূর্ণ সংখ্যার গুণ কি হচ্ছে, পূর্ণ সংখ্যার গুণগুলো কিন্তু বিনিময় নিয়ম মেনে চলছে। তাহলে যে কোনো দুটো উদাহরণ, ধরো তুমি এই উদাহরণটা দিয়ে দেবে, এই একটা উদাহরণ হয়ে গেল, আর একটা উদাহরণ যেটা করেছি আমি এখানে, এই একটা উদাহরণ, তাহলে এখানে দুটো উদাহরণ। আর এখানে গুণের ক্ষেত্রে এই উদাহরণটা দিয়ে দিতে, আচ্ছা এইটা গুণের ক্ষেত্রে এই উদাহরণটা দিয়ে দিতে পারো। আমি গুণের ক্ষেত্রে উদাহরণটা একটু ভালো করে লিখে দিচ্ছি, 1 গুণ 2 ইকুয়াল 2 গুণ 1, এই উদাহরণটা দিতে পারো। আর একটা উদাহরণ এটা যেভাবে করে দিয়েছি এই উদাহরণটাও দিতে পারো। তাহলে 2টি করে হয়ে গেল। পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলছে না। আচ্ছা, আমার এখানে একটু ভুল হয়ে গেছিলো, এটা তোমরা অবশ্যই নট ইকুয়াল দিয়ে দিবে, ঠিক আছে, এই জায়গাটা নট ইকুয়াল টু দিয়ে দেবে, তবেই কিন্তু সম্পূর্ণ হবে। এবার আটেরটা কী বলেছে দেখো, বলছে 2টি উদাহরণ দিয়ে দেখা যে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। তো এগুলো তো তোমরা দেখেছো পূর্ণ সংখ্যা কারা। এবারে আমরা প্রথমে গুণের বিচ্ছেদ নিয়ম যাচাই করি। তাহলে দেখি যে প্রথমে গুণের বিচ্ছেদ নিয়ম, গুণের বিচ্ছেদ নিয়ম 8-এর অঙ্কটা। তাহলে গুণের বিচ্ছেদ নিয়ম করার জন্য আমাদের এখানে প্রথমে 3টে পূর্ণ সংখ্যা নিতে হবে। তো ধরো আমি একটা 7 নিচ্ছি, আর একটা পূর্ণ সংখ্যা ধরো 8 নিচ্ছি, আর একটা পূর্ণ সংখ্যা ধরো 9 নিচ্ছি। তো এবারে কি করতে হবে, এই যে শেষের দুটোকে বন্ধনীর মধ্যে রাখতে হবে। এরপর এই যে বন্ধনীর মধ্যে রাখলে এরপর এই দুটি সংখ্যার মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন দিয়ে দিতে হবে। তো আমি এখানে যোগ চিহ্ন দিয়ে দিচ্ছি, আর এটাকে গুণ চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তো এবারে এইটাকে যদি আমরা বিচ্ছেদ নিয়ম করি, সেটা আমরা কিভাবে করব দেখো। প্রথমে 7 লিখব, তারপরে এই গুণ আছে গুণ দেবো, তারপরে এই 8টা লিখব, দিয়ে বন্ধনীর মধ্যে রাখবো, দিয়ে এই যে প্লাসটা আছে এই প্লাসটা দিয়ে দেবো, দিয়ে আবার 7 লিখব, 7 এখানে গুণ চিহ্নটা আছে গুণ চিহ্নটা দেবো, এবারে এই 9, ঠিক আছে। এইটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। তো ক্যালকুলেট করলে দেখবে যে এটা সমাধান করলে যা আসবে এটাকে সমাধান করলে কিন্তু সে একই মানই পাবো। তো করে দেখাচ্ছি। তো প্রথমে 7 গুণ করতে গুণ বন্ধনীর কাজগুলো করে নিই আগে। তাহলে 9 আর 8, তাহলে 17, তাহলে 17-র সঙ্গে 17-র সঙ্গে 7 গুণ করি, তাহলে 7 7 49 আর 9 হাতে রইল 4, 7 থেকে 7 4 11, 119, 17-র সাথে 119। তো এটা সলভ করলে দেখি 119 আছে কি না। তাহলে ইকুয়াল, তাহলে 8 7 কত, 8 7 হচ্ছে 56, যোগ করতে যোগ 9 7 63 ইকুয়াল, তাহলে 3 আর 6 যোগ করলে 9, আর 6 আর 5 যোগ করলে 11। দেখো এখানেও 119, এখানেও 119, তাই তো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, পূর্ণ সংখ্যার গুণ কিন্তু বিচ্ছেদ নিয়ম মেনে চলে। তাহলে 2টি উদাহরণ দিয়ে দেখা, তাহলে এখানে একটি উদাহরণ হয়েছে, তাহলে আমাদের তো আরেকটা উদাহরণ দিতে হবে, তাই তো। ঠিক আছে, তোমরা নিজের মতো একটা উদাহরণ দিয়ে দেবে, তবু তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দিচ্ছি। ধরো 3টে সংখ্যা লিখতে হয়, প্রথমে আমি 1 লিখছি, আরেকটি সংখ্যা ধরো আমরা 3 লিখছি, আরেকটি সংখ্যা ধরো 2 লিখছি, ঠিক আছে। এই মাঝে এই যে এটাকে বন্ধনী দিতে হয়, আর এটাকে প্রথমে যোগ বা বিয়োগ কিছু দিতে হয়। তো যেহেতু প্রথমে আমরা এটা যোগ দিয়েছি, তো এক্ষেত্রে আমরা এখানে বিয়োগ দিয়ে দিচ্ছি, আর এখানে আমরা গুণ দিয়ে দিই। এটাকে ইকুয়াল করি, তাহলে ইকুয়াল করলে কি হবে, তাহলে প্রথমে 1-এর সাথে আমরা 3 গুণ করব, তাহলে 1 গুণ 3
তাই তো। আর মাঝে এখানে কি ছিল, বিয়োগ ছিল, বিয়োগ। এবারে 1-এর সাথে আমরা এখানে 2 গুণ করব, তাহলে 1 গুণ 2, তার মানে এইটি সলভ করলে যা আসবে অ্যান্সার, এটা সলভ করলেও কিন্তু একই অ্যান্সার আসতে হবে। তো আসে কি না দেখা যাক। তাহলে 1 করতে 1, এখানে গুণ, তাহলে 3-এর থেকে যদি 2 চলে যায় 1 থাকে, তাহলে 1-এর সাথে যদি 1 গুণ করো 1ই পাবে। এরপর এইটা একটু সলভ করে দেখি কত হচ্ছে। তাহলে 3-এর সাথে যদি 1 গুণ করো 3 একে 3, বিয়োগ করতে বিয়োগ, তাহলে 2-এর সাথে 1 গুণ করলে 2 একে 2। এবারে 3-এর সাথে যদি 2 বাদ চলে যায় 1 আসছে, তাই তো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমরা কিন্তু গুণের ক্ষেত্রে বিচ্ছেদ নিয়ম কিন্তু মানছে মানছে। তাহলে আমরা দেখতে পেরেছি কি গুণ বিচ্ছেদ নিয়ম মানছে। এবারে কি বলেছে, এবারে বলেছে এই যে পূর্ণ সংখ্যার ভাগ, এই ভাগটা বিচ্ছেদ নিয়ম মেনে চলে কি না সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এই জন্য আমি কিন্তু এই সংখ্যাগুলোই নিচ্ছি, আর অন্য কোনো সংখ্যা নিচ্ছি না। তাহলে প্রথমে 7, 8, 9 নিয়েছিলাম, তো এখানে 7, 8, 9, 7, 8, 9 নেওয়া হলো। তারপরে কি হয়, এইটাকে বন্ধনী দিতে হয়, আর এইটাকে যোগ বা বিয়োগে রাখতে হয়। যেহেতু যোগে রেখেছি তাহলে আমরা যোগই, আর এখানে গুণ ছিল কিন্তু যেহেতু ভাগের কথা আসছে তার জন্য এখানে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। তো এবার এইটাকে ইকুয়াল করতে পারি। ইকুয়াল করে কি করতে পারি, প্রথমে দেখো, আচ্ছা এটা আমি কেটেই দিচ্ছি, এখানে করছি। তাহলে প্রথমে 7, 8, 9 নিচ্ছি, আর এখানে যেহেতু প্লাস ছিল এখানে প্লাস থাকছে, আর এটা ভাগ থাকছে। তো এটাকে বিনিময় নিয়ম করলে প্রথমে কি আসছে, 7-এর সাথে 8 আসছে, তাহলে এখানে 60 ভাজিত 8 বন্ধনী দিয়ে দাও, এখানে যোগ ছিল, এখানে যোগ, আর এই দিকটা 7 ভাজিত 9, তাহলে 7 ভাজিত 9। তো দেখি কি করা হলে কি হয় দেখি। তাহলে 7 ভাজিত, তাহলে 8-এ আর 9 যোগ করো, তাহলে 17 হচ্ছে, তাই তো। তো এটা করলে কি হয় দেখি, উপরে হচ্ছে 7 আর ডিভাইডেডটায় নিচে হচ্ছে 8, এখানে যোগ করতেই যোগ, উপরে হচ্ছে 7 আর নিচে হচ্ছে 9, 7/9। এবারে এটাকে করলে হচ্ছে 7/17, আর এটাকে যদি করা যায় সে করলে কি হয়, তাহলে প্রথমে কি হয়, এটাকে লসাগু করতে হবে। 9 আর 8টি লসাগু করো, 9 আর 8 লসাগু কি যায় না, তাহলে 8 নং হচ্ছে 72। 8-এর সাথে 8 কতই 72 হয়, 8 9 72 হয় 9। এবার 9-এর সাথে 7 গুণ করো, 9 7 হচ্ছে 63, যোগ করতে যোগ, 8 কতই 72 হয়, এই 9 কতই 72 হয়, 9 8-এ 72 হয়, 8-এর সাথে 7 যোগ করো, 8 7 হচ্ছে 56। তাহলে এখানে 7-এ 17 ইকুয়াল, এবার যদি আমরা একটু যোগ করি তাহলে 6 8 3-এ 9, আর এখানে 6 5 আর 6-এ 11/72। দেখো এখানে কি আছে, এখানে যেই হচ্ছে 7-এর 17 সেই কি 119/72? একদম নয়, কারণ এখানে কি, এখানে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর এখানে কি হয়ে গেছে, অপ্রকৃত ভগ্নাংশ বেরিয়ে গেছে, উপরে বড় নিচে ছোট। এর থেকে আমরা কি বলতে পারি, এর থেকে বলতে পারি পূর্ণ সংখ্যার ভাগ কখনোই বিচ্ছেদ নিয়ম মেনে চলে না, তাই তো। তো আমি আর একটা করে দেখাচ্ছি, তাহলে এখানে আমরা নট ইকুয়াল দিয়ে দিতে পারি এগুলো সব, তাই তো। তাহলে এখানে এই উদাহরণটা তোমরা একটা দিতে পারো, আর একটা উদাহরণ আমি এইটা না লিখে একটি সহজ করেই দেখাচ্ছি। আচ্ছা এইটাই করে দিচ্ছি। তো এখানে কি নিয়েছি, 1 3 2 সংখ্যাগুলো নিয়েছিলাম। তো প্রথমে 1 3 2, এখানে কি বিয়োগ দিয়েছিলাম, তো এখানে বিয়োগ দিচ্ছি, আর এখানে ভাগ রাখতে ভাগ ইকুয়াল, প্রথমে 1-এর সাথে 3 ভাগ যাবে, তাহলে 1 ভাজিত 3, তারপরে এখানে বিয়োগ ছিল বিয়োগ, তারপরে 1-এর সাথে 2 ভাগ যাবে, তাহলে 1 ভাজিত 2, ঠিক আছে। তাহলে করে দেখি কি অ্যান্সার আসে। তাহলে 1 ভাজিত, তাহলে 3 থেকে যদি 2 বাদ যায় তাহলে হচ্ছে 1 ইকুয়াল, এটা হচ্ছে 1 ভাজিত আছে মানে নিচে 3 বিয়োগ, এখানে উপরে 1 আর নিচে হচ্ছে 2, ঠিক আছে, 1-এর 2। তাহলে 1 ভাজিত 1 মানে 1/1 লিখতে পারি, আর এটা যদি করি একটু, 3 আর 2 লসাগু করলে কি হবে, 3 আর 2 হবে 6, তাহলে এখানে 6 3 কতই 6, 3 2 6, 2-এর সাথে যদি 1 গুণ করো, 2 একে হবে 2, এখানে বিয়োগ করতে বিয়োগ, 2 কতই 6, 2 3-এ 6, 3-এর সাথে যদি 1 গুণ করো, 1 3-এ 3, তাহলে 1-এর 1 মানে কি, 1-এর 1 মানে আমরা এখানে 1ই বলতে পারি, সমান 3 আর বিয়োগ 2, তাহলে 2 আছে যোগে, তাহলে যোগ এবং বিয়োগ পাশাপাশি থাকলে বিয়োগই হয়, বড় থেকে ছোট কিন্তু বড় চিহ্ন রয়ে যায়, বড় চিহ্ন যেহেতু মাইনাস, তাহলে মাইনাস, তাহলে 2 করে 3 2 3, 1-এর 6।
তাই তো। তাহলে এখানে কি হলো, এখানে যেই 1 সেই কি -1-এর 6, কারণ এখানে ঋণাত্মক সংখ্যা বেরিয়েছে। তাছাড়া এইটি হচ্ছে কি, এইটি পূর্ণ সংখ্যা, এইটি পূর্ণ সংখ্যা নয়, এইটি ঋণাত্মক সংখ্যা, আর এটা কিন্তু আবার কিন্তু ধনাত্মক সংখ্যা। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে আমরা বলতে পারি যে পূর্ণ সংখ্যার ভাগ কখনোই বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। ঠিক আছে, তাহলে এই একটি উদাহরণ দিয়ে দেবে। তাহলে তোমাদের এখানে দুটি উদাহরণই কিন্তু দেওয়া হয়ে গেল। এবারে 9-এর দাগে মান নির্ণয় করি। আমাদের এখানে ভাগ আছে, এই ভাগফলগুলির মান আমাদের নির্ণয় করতে হবে। তো অঙ্কগুলি আমি খুব সুন্দরভাবে পরপর তুলে রেখেছি, তোমরা একটু ক্লিনভাবে বোঝার চেষ্টা করো। তো দেখো, তাহলে প্রথমে কি করা যায়, তাহলে প্রথমে আছে দেখো এই অঙ্কটি আমি এখানে তুলেছি। তাহলে এখানে -125 আর এখানে ভাগ আছে, ডিভাইডেড বাই আমরা 5 লিখতে পারি। এরপর 5-এর নামটা যদি 125 কাটি, অবশ্যই কাটবে 5×25 = 125। তাহলে সমান, এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাস এখানে 25। তাহলে প্রথমের অ্যান্সারটা কি আসেছিল বলো, প্রথমের অ্যান্সারটা এসেছিল -25, তাই তো। এবারে দেখো এইটা আমি এখানে তুলে নিচ্ছি। তাহলে সমান এখানে -144 ডিভাইডেড বাই এই 6টা এখানে বসবে। এরপর কাটাকাটি করি, তাহলে যেহেতু 4 আর 6 আছে এককের অঙ্ক, যেহেতু 4 আর 6 মানে এককের অঙ্ক যদি 0, 2, 4, 6, 8 থাকে, তাহলে অবশ্যই সেটিকে 2 দিয়ে কাটাকাটি করা যায়। তাহলে এখানে কি আছে 4 এবং 6, তাহলে 2 দিয়ে কাটবে, 2 3 6, আবার 2 দিয়ে কাটলে 2 7 14, 2 2 4, আবার 3 আর 72। তাহলে এরপর দেখো 3 24 = 72, তাই তো। তাহলে হচ্ছে -24, তাহলে এখানে কি হলো -24। তো 3 দিয়ে কাটাকাটি করার নিয়ম কি, তাহলে 3 দিয়ে কাটাকাটি করার নিয়ম হচ্ছে সংখ্যাগুলির যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে সংখ্যাটিকে অবশ্যই 3 দ্বারা ভাগ করা যাবে। যেমন এখানে 72 আছে, তো 72, তাহলে 72কে যদি আমি যোগ করি তাহলে কত, 7 আর 2 এর 9, তাহলে 9কে কি 3 দিয়ে ভাগ করা যায়, 3 3 9। আবার যদি ধরো আমি একটি সংখ্যা লিখছি, ধরো এখানে 4 2 6 3, ঠিক আছে। তাহলে এটাকে 3 দিয়ে কি ভাগ করা যাবে, তো অবশ্যই 3 দিয়ে ভাগ করা যাবে। তখন কি করব, এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব, ঠিক আছে। তাহলে এগুলো যোগ করো, তাহলে যোগ করলে কত হচ্ছে 3 2 5 4 9। তাহলে 9কে কি 3 দিয়ে ভাগ করা যায়, 9কে অবশ্যই 3 দিয়ে ভাগ করা যায়, 3 3 9। তার জন্য এই যে 423 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 দিয়ে এই সংখ্যাটিকে পুরোপুরিভাবে ভাগ করা যাবে। তো এবারে এই 3-এর অঙ্কটা আছে, এখানে আমি 3-এর অঙ্কটা তুলে নিয়েছি। দেখো এটার সঙ্গে এটা মিলিয়ে দেখো একই আছে। তাহলে এখানে এখানে -49, এখানে ডিভাইডেড বাই 7, 7 7 হচ্ছে 49, সমান হচ্ছে কত, -7, কারণ মাইনাস ছিল এই জন্য -7 হচ্ছে, ঠিক আছে। এটা সমান দিবে, আমার দেওয়া হয়ে গেছে ভুল করে। এবারে কি আছে দেখো, বলেছে 225 - 3 ভাগ করতে হবে। তো ভাগটা করি, তাহলে প্রথমে হচ্ছে 2 2 5 ডিভাইডেড বাই -3। তো এটাকে কি 3 দিয়ে ভাগ করা যাবে পুরোপুরি, তো ভাগ করার সিস্টেম কি, প্রথমে আমাদের কি করতে হবে, এই 3টি সংখ্যাকে করতে যোগ করতে হবে। তাহলে 2 2 5 যোগ করি, দেখি যোগ করে 3 দিয়ে ভাগ করা যায় কিনা যে সংখ্যাটিকে। তাহলে 5 2 7, 7 আর 2 8 9, 9কে কি 3 দিয়ে করা যাবে, 3 3 9, অবশ্যই করা যাবে। তার মানে এই সংখ্যাটিকে অবশ্যই আমাদের 3 দিয়ে কাটাকাটি করা যাবে। তাহলে 3-এর সঙ্গে যদি কাটি, 3 7 হচ্ছে 21, তাহলে 1 করে 3 5 15, আর এখানে ছিল মাইনাস আর উপরে ছিল প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কী হবে, -75। তাহলে কত অ্যান্সার আসবে, এটা -75, ঠিক আছে। অতএব নির্ণীয় মান সমান -75, এভাবে লিখবে। এবারে এর অঙ্কটা এভাবে করা আছে। তো দেখো কীভাবে করছি, এখানে 169 ডিভাইডেড বাই, ভাগ আছে মানে ডিভাইডেড বাই, এখানে আছে -13, সরাসরি কাটবে, 13 13 হয় 169, ঠিক আছে। নামটাগুলো তোমরা মোটামুটি 13 থেকে 19 পর্যন্ত নামটা মুখস্থ রাখবে, তবে এই অঙ্কগুলো করা অনেক সুবিধা হবে। তাহলে সমান, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস এখানে 13, তাহলে -13 হয়ে গেল। এবারে এর অঙ্কটা VI, ঠিক আছে, 6-এর অঙ্কটা। তাহলে এখানে 100 করতে, এখানে 100 ডিভাইডেড বাই, ভাগ মানে ডিভাইডেড বাই, এখানে হচ্ছে -5, তাহলে 5 কুড়িং কত হয়, 5 কুড়িং হয় 100, তাহলে এখানে হচ্ছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে -20 হয়ে গেল, তাই তো। তাহলে এখানে কত আনসার আসলো, এখানে -20, তাই তো। এবারে দেখো এই অঙ্কটা আমরা এখানে তুলে নিয়েছি। তো সমান এখানে -81, ভাগ মানে ডিভাইডেড বাই, এখানে -9, প্রথমে মাইনাস মাইনাস ক্যান্সেল, 9-এর সঙ্গে 9 গুণ করলে ভাগ করলে 9 9 81 সমান হচ্ছে 9। তাহলে এই এটা কী হবে, নির্ণীয় মান সমান 9। এবারে এই অঙ্কটা করছি, দেখো তুলে নিয়েছি।
তাহলে সমান হচ্ছে -150 ডিভাইডেড বাই -5। তাহলে প্রথমে মাইনাস মাইনাস ক্যান্সেল করি। তাহলে এককের অঙ্ক যদি 0 বা 5 থাকে তাহলে অবশ্যই সেই সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করা যায়। যেহেতু 0 5 আছে, 5 দিয়ে কাটবে, তাহলে 5 3 15 আর এই 0টা নেমে যাচ্ছে, সমান হচ্ছে 30। তাহলে এখানে কত অ্যান্সার আসলো? এখানে অ্যান্সার আসলো তোমার 30। ঠিক আছে, এরপর আইএক্সের অঙ্কটা করি। তাহলে এখানে -121, এই যে আইএক্সের এই অঙ্কটা দেখতে পাচ্ছ, এখানে 121 ভাগ আছে ডিভাইডেড বাই -11। তাহলে এখানে মাইনাস মাইনাসে ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর 11 হয় 121। এই কারণে আমি বলেছি যে তোমরা অবশ্যই নামতাগুলো কিন্তু মুখস্থ রাখবে। নামতাগুলো মুখস্থ রাখলে তোমাদেরই কিন্তু করতে সুবিধা হবে। একদম 275 ভাজিত 25 এই অঙ্কটি আছে মাইনাস দিয়ে অবশ্যই। তাহলে এখানে -275 ডিভাইডেড বাই -25। প্রথমে মাইনাস মাইনাসে ক্যান্সেল করে দাও। তাহলে 275কে কিন্তু দেখো এককের অঙ্ক আছে 5, এককের অঙ্ক আছে 5, তাহলে অবশ্যই এটিকে 5 দিয়ে কাটাকাটি করা যাবে। তাহলে 5 5 হচ্ছে 25, 5 দিয়ে কাটলে দেখো 5 5 25, 5 করলে 7 5 6 7 25, আবার 5 5 25, আবার 5-এর সাথে 55 কাটলে 5 11 55, তাই তো। তাহলে সমান কত হলো? সমান হলো 11। তাহলে আমরা এখানে সব অঙ্কগুলি করে ফেলেছি। থ্যাংক ইউ।